আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো কাঁচা আমের মৌসুমে কাঁচা আম দিয়ে 4টি ভিন্ন স্বাদের আচারের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর প্রত্যেকটা আচার আমি ভিন্নভাবে শেয়ার করতে চেষ্টা করেছি, এক এক রকম করে। আশা করি প্রত্যেকটা আচারের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আপনারা কিন্তু সারা বছর এই আচারগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খোসাসহ কাঁচা আমের টক রেসিপি কিভাবে তৈরি করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে, সেই রেসিপিটা সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকে এই কাঁচা আমের আচার রেসিপি শেয়ার করার জন্য প্রথমে এখানে কাঁচা আম নিয়েছি আমি 2 কেজি পরিমাণ। আর ভেতরের আটিটা একদম শক্ত দেখে আমগুলো নিয়েছি। আর আমের উপরে যে ছিট থাকে সেগুলো এরকম আপনারা চাইলে ছুরি দিয়ে উঠে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজেই। আর অবশ্যই কিন্তু আমগুলো আগে থেকে ধুয়ে একদম শুকনো করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকে আমগুলো ধুয়ে শুকনো করে শুকিয়ে নিয়েছি, যাতে এক ফোঁটা পানিও না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমগুলো কাটার পর কিন্তু আর পানি দিয়ে ধোয়া যাবে না। তো অবশ্যই আগে থেকে ধুয়ে নিতে হবে। আর আমের যে সামনের যে মুখটা আছে এভাবে কেটে নেবেন, তারপরে আবারও একটু মুছে নেবেন, কারণ এখান থেকে কাটার পরে কিন্তু কষ বের হয়। তো আমগুলো আমি মুখ কেটে নিয়েছি, আর চেষ্টা করব ছুরি দিয়ে কাটতে। তো ছুরি দিয়ে আমি কাটতে পারি নাই, অনেক বেশি শক্ত হয়ে গেছে আটিগুলা, সেজন্য বটি দিয়ে কেটে নিয়েছি। আর খুবই কষ্ট হয়ে গেছে আমগুলো কাটতে। তবে এরকম আটি সহ আম দিয়ে এই আচারটা করলে কিন্তু সেই আচারটা অনেক বেশি ভালো হবে। তো চেষ্টা করবেন এরকম শক্ত আটি আছে এরকম আম দিয়ে আচারটা তৈরি করতে। তো সবগুলোই কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমের যে উপরের খোসাটা, এটার ভেতরে যাতে মশলা ঢুকে এরকম ছুরি দিয়ে এরকম কেটে দিবেন। তো প্রত্যেকটা আমি ঠিক এরকম করে কেটে নেব, যাতে ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে আচারটা বানানোর পর। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়েছে, ঠিক কেটে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো মাঝখান থেকে আরও একটা পিস করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আজকের এই আচার বানানোর জন্য যে আমার লাগছে এখানে নাগামরিচ। আজকের আচারটা আমি নাগামরিচ দিয়ে তৈরি করব, আর এই জন্য এই আচারটা আরও বেশি স্পেশাল হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। নাগামরিচের যে পেছনের অংশ থেকে একটু একটু আমি কেটে দিয়েছি, যাতে ভেতরে সুন্দর করে তেল মশলাটা ঢুকতে পারে। তো আর নিয়েছি এখানে 3টা বড় রসুনের কোয়া। তো এই রসুনের কোয়াগুলো থেতো করে নিতে হবে। আমি ছুরি দিয়ে এভাবে চেপে একটু থেতো করে নিচ্ছি। সবগুলো একই রকম করে আমি এরকম থেতো করে নিয়েছি। এরকম থেতো করে দিলে হবে কি, আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই আচারটা যতটা বেশি পুরনো হয় ততই বেশি খেতে ভালো লাগে। আর এই আচারটা যেহেতু আমি টক আচার তৈরি করব, তেলের আচার, বেশি পরিমাণে তেল দিয়ে। আর নিয়ে নিচ্ছি এখানে আমি সরিষা বাটাটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আমি কালো সরিষা বাটাটা নিয়েছি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি মশলা রেডি করার জন্য, আচারের জন্য। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ধনিয়া, গোটা ধনিয়া। 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি সস। আর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরাটা আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব এখানে পাঁচফোড়নটা একটু বেশি নিতে চেষ্টা করবেন। তো এখন সরাসরি চুলাতে চলে এসেছি, প্যানটা বসিয়ে দিয়েছি, একদম লো হিটে মশলাগুলো আমি ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 7 থেকে 8টার মতো শুকনা মরিচ। তো অবশ্যই চুলার জলটা লো হিটে করে মশলাটা ভেজে নেবেন, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আমি ব্লেন্ড করে নিব। আর অবশ্যই কিন্তু এই মশলাটা আধ ভাঙা করে ব্লেন্ড করবেন, একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। তো সরাসরি চলে এলাম আচারটা তৈরি করার জন্য। প্যানে বসিয়ে দিয়েছি, আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1 কেজির থেকেও বেশি পরিমাণে সরিষার তেল আমি দিয়েছি। যেহেতু আমি ডুবো তেলে আচারটা তৈরি করব, সেজন্য অবশ্যই তেলটা কিন্তু বেশি দিতে হবে। আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। চুলার জালটা একদম লো হিটে রেখেছি। 2 মিনিটের মতো রসুনগুলো আমি একটু ভেজে নিব, তারপর আমি কেটে রাখা আমের পিসগুলো অ্যাড করব। তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি সবগুলো। এখন এগুলো আমি 2-3 মিনিটের মতো তেলের সাথে ভেজে নেব। আর চুলার জলটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন এক্ষেত্রে। এখন আমি দিয়ে দিব সরিষা বাটাটা দেওয়ার পরও আমি আরও 4-5 মিনিট কষিয়ে নিব। যেহেতু আমি শুধু তেলে এই আচারটা তৈরি করছি,
অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে যাতে চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে মশলা কিন্তু খুব সহজেই মানে দ্রুত পুড়ে যাবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। চুলার জালটা কমিয়ে তারপরে আচারটা সুন্দর করে কিন্তু আমগুলো কষিয়ে নেবেন। আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য, আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে আচারটা রেডি করতে হয়। আর এই আচারটা কিন্তু তৈরি করতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে আমার। আর এখানে 1 চা চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দিতে, তাহলে দেখবেন আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আর আমার চ্যানেলে অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে। আর মশলাটা দেখুন আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, বাকিটা আমি পরে দিব। আমি মশলাটা কিন্তু আমগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু দিয়েছি গুঁড়া মশলাটা, কারণ এটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলো কিন্তু তেলের নিচে আছে, তো উপরে তেল ভেসে আছে। আর অবশ্যই কিন্তু এই টক আম তেল মানে আমের টক আচার তেল দিয়ে তৈরি করার ক্ষেত্রে তেলটা অবশ্যই বেশি দিতে হবে। এখানে ভিনেগারটা দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো। এই পর্যায়ে আমি যে নাগামরিচগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভিনেগারটা দিবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই আচারটা আপনারা সরাসরি তৈরি করতে পারবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়া। তো আচারটা বানিয়ে রাখার পর আপনারা মাঝে মাঝে রোদ দিতে পারেন, তাহলে আচারটা অনেক ভালো থাকবে আর সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে। তো লাস্ট পর্যায়ে এসে আমি বাকি যে গুঁড়া মশলাটুকু আছে আচারে সেই মশলাটাও দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো আমি এটা জাল করব, তাহলেই কিন্তু আমার আচারটা হয়ে যাবে। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর আমের যে সুন্দর একটা কালার, সেই কালারটাও কিন্তু নষ্ট হয়নি, একদম সবুজই আছে। আমি চুলাটা অফ করে দিয়েছি আর মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা ফিরে আসব যখন ঠান্ডা হওয়ার পর, আচারটা পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আচারটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা যে কতটা মজার হয় যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন। একবার যদি কাউকে খাওয়ান তো আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। আমি একটা ডিশে আচারটা পরিবেশন করে নিচ্ছি। আর এই আচারটা অবশ্যই কিন্তু আপনারা কাচের বয়মে সংরক্ষণ করবেন, তো মাঝে মাঝে একটু রোদ দিতে পারবেন। এই আচারটা কিন্তু এভাবেই সারা বছর ভালো থাকবে। আর যখন দেখবেন তেলটা কমে যাচ্ছে, আপনারা তেল গরম করে সেই তেলটা ঠান্ডা করে আবার উপরে দিয়ে রাখবেন। তো কোনোভাবেই কিন্তু গরম তেল দিতে যাবেন না, ঠান্ডা তেলটা ঠান্ডা করে তারপর আচারের উপর দিয়ে দিবেন। তো আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি কাঁচা আমের খোসা সহ স্পেশাল মশলায় টক মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। এর আগে আমি কাঁচা আমের টক আচার রেসিপি শেয়ার করেছি, আর আজকে টক মিষ্টি আচার রেসিপি শেয়ার করব। আশা করি এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি 5টা আম নিয়েছি। এই আমগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আম। এই আমগুলো দিয়ে আজকে আচারটা করব আমি। এখানে প্রায় 2 কেজির মতো আম হবে। বেশ বড় বড় আমগুলো কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর কেটে নেব আমগুলো দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো ছুরি দিয়ে আমি কাটতে পারবো না, সেজন্য বটি দিয়ে কেটেছি, কারণ আমের যে ভেতরের আটিটা বেশ শক্ত হয়ে গেছে। আর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কাটার পর। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কি কেউ এভাবে আচার বানান কিনা আমি জানি না, তবে একবার হলো আপনারা এভাবে লবণ দিয়ে আমটা মাখিয়ে তারপর অল্প পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন, তারপর আচার তৈরি করবেন আম দিয়ে, দেখবেন আমের আচারটা অন্যরকম টেস্ট হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো পানি দিয়ে দিলাম, সারা রাত ভিজিয়ে রাখবো, তারপর সকালবেলা উঠে পানিটা ঝরিয়ে স্ট্রেনারে আমি ফ্যানের নিচে রেখে দিব ছড়িয়ে। তো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ছড়িয়ে 2 ঘন্টার মতো। পানিটা একদম শুকিয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন আমে যাতে পানি না থাকে। তো আপনারা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন যদি সাথে সাথে করেন সেক্ষেত্রে। আর সময় থাকলে এভাবে ফ্যানের নিচে ছড়িয়ে রাখবেন। আর যে মশলা লাগবে আজকে আমার স্পেশাল মশলা, তার জন্য এখানে আমি 2টা রসুনের কোয়া নিয়েছি। বড় রসুনের পুরো 2টা রসুনের কোয়াই নিয়েছি। আর 1 টুকরো আদা আমি কুচি করে নিয়েছি। আর এখানে সরিষা আগে থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 চা চামচ পরিমাণ। এগুলো একদম সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেব। সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আমি।
সব কিছু একসাথে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা একবার হলো এভাবে আদা রসুন সরিষা একসাথে ব্লেন্ড করে এই আচারটা তৈরি করে খাবেন, দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেতো না লাগে সরিষাটা ব্লেন্ড করার পর। তারপর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, মানে খুব বেশি মিহি করিনি, মোটামুটি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর শুকনো যে আচারের মশলাটা রেডি করব তার জন্য এখানে একটা কড়াই আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে পাঁচফোড়ন, 1.5 চা চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরা আর নিয়ে নিচ্ছি অল্প একটু মেথি, 1/2 চা চামচের থেকেও কম, আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম মৌরি আর 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর নিয়ে নিচ্ছি 6টার মতো শুকনো মরিচ। এগুলো আমি হালকা টেলে নেব চুলাতে 2 থেকে 3 মিনিট। চুলার জালটা একদম লো করে টেলে নিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়া করবেন না, আধ ভাঙা গুঁড়া করবেন। তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখেছি। আর এদিক দিয়ে সরাসরি এখন আচারটা তৈরি করে নেব। তার জন্য বড় কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এখানে 1/2 কেজির মতো তেল আমি দিয়ে দিয়েছি। আর সেই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি আমি আদা রসুন আর সরিষা, সেই মশলাটা তেলে দিয়ে দিলাম। আর চুলার জলটা কিন্তু আমি এই পর্যায়ে একদম লো হিটে রেখেছি, কোনোভাবেই কিন্তু চুলার জলটা বাড়িয়ে দিবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো সরিষা বাটাটা আমি একটুখানি 2 মিনিটের মতো কষিয়ে নিব তেলের সাথে। 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যে আমগুলো রেখেছি কেটে, সেই আমগুলো এখন দিয়ে দিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলোতে কিন্তু এক ফোঁটা পানিও নেই। আর আমের আচারে কিন্তু এরকম খোসা সহ তৈরি করলে সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আচারটা যখন আস্তে আস্তে পুরনো হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে খেতে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য, আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর একটা কালার আসবে। আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 মিনিট আমগুলো কষিয়ে নিব তেলের সাথে আর মশলার সাথে। আর চুলার জালটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়াম লো হিটে। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে বিট লবণ। আমি আর সাদা লবণটা দিব না, যেহেতু আমগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য বিট লবণটা দিয়েছি। আর বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভরে। তো আমগুলো মোটামুটি টক আছে, সেজন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এভাবে কাছে থেকেই কিন্তু পুরোটা সময় জুড়ে আচারটা তৈরি করতে হবে। তো আচারটা চিনি দেওয়ার পর দেখুন অনেকখানি পানি উঠে এসেছে। এ পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে, সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব আর বাকিটা আমি আচারটা হওয়ার আগে আগে দিব। তো এভাবে আরও 10 থেকে 15 মিনিট নেড়ে চেড়ে আচারটা আমি রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একদম শুকিয়ে যাচ্ছে, তেলটা উপরে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটা আমি জাল করব। আর এ পর্যায়ে আমি আজকে দিয়ে দিচ্ছি ভিনেগার, দিইনি কিন্তু এখানে আমি 3টা লেবুর রস চিপে প্রায় 1/2 কাপের মতো হয়েছে দিয়ে দিয়েছি। তো আপনারা ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। তো লাস্ট পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম বাকি যে মশলার গুঁড়াটা, শুকনো মশলা, সেটাও দিয়ে দিয়েছি। তো আজকে আমি ইচ্ছে করে কিন্তু লেবুর রসটা দিয়েছি, এতে করে অন্যরকম একটা টেস্ট আসবে এই আচারে। চাইলে আমি ভিনেগারটা দিতে পারতাম, তো আজকে ইচ্ছে করে লেবুর রসটা দিয়েছি, এটা অন্যরকম একটা টেস্ট আনবে এই আচারে। আপনারা একবার হলো এভাবে লেবুর রসটা দিয়ে এই আমের আচারটা আমি যেভাবে করেছি ঠিক সেভাবে তৈরি করে করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। তো আমগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো গলে যায়নি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। দেখুন একটা চামচ দিয়ে চাপ দিলে একদম গলে যাচ্ছে। তো আমগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, কিন্তু আস্ত আছে, গলে যায়নি। আর আমগুলো এরকম আস্তে আস্তে থাকলেই কিন্তু ভেতরটা নরম তুলতুলে থাকলে সেই আচারটা খেতে ভালো লাগবে। আর অনেক দিন পর্যন্ত যখন আচারটা থাকবে, পুরনো হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার এই আচারটা কিন্তু বানানোর প্রায় 2 দিনই অনেক খাওয়া শেষ হয়ে গেছে। সবাই এতটা পছন্দ করেছে এই আচারটা, বিশেষ করে আমার আম্মা তো খুবই পছন্দ করেছে এই আজকের এই আচারটা।
তো আমার আচারটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আচারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে এসেছে। এরপর যে এখন একটা বাটিতে আমি পরিবেশন করব। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আমার এই আজকের আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই আমের আচারটা আপনারা কিন্তু সারা বছর এভাবে বাহিরে রেখেই খেতে পারবেন, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। যদি চান মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু কাচের বয়মে আচারটা সংরক্ষণ করবেন, কারণ কাচের বয়মে আচার সংরক্ষণ করলে সেই আচারটা অনেক ভালো থাকে। আর যেহেতুটা আমি একটু তেল পরিমাণে বেশি দিয়ে করেছি, এই আচারটা এমনিতেই অনেক ভালো থাকবে। একটা মজাদার আচারের রেসিপি নিয়ে, আর এই আচারটা আপনারা খুব সহজেই বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আজকে আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি শেয়ার করব, সকল প্রকার টিপসও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ, একদম ফ্রেশ দেখে কাঁচা আম নিয়েছি। আর ভেতরে আটি আছে ঠিক এরকম আম দেখে নেবেন। আমগুলো আগে থেকে ধুয়ে একদম পানিটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, কারণ আমগুলো খোসা ছাড়ানোর পর আর কাটার পর আর পানিতে ভিজাবো না, সেজন্য আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে পানি মুছে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই আমের আচারটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে, মানে অল্প উপকরণ দিয়ে বানিয়ে এটা সারা বছর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা খেতে পারবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা পড়বে না, খুব সহজেই এই আচারটা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আজকে আমি আমের আচারটা খোসা ছাড়িয়ে তারপর তৈরি করব। এই আমের খোসা ছাড়া আমের আচার খেতে পছন্দ করেন, আর অথবা রসুন ছাড়া আমের আচার খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিটা। আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই আচার রেসিপিটা। তো আমের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এগুলো আমি বটি দিয়ে টুকরো টুকরো করে নেব, মানে পিস পিস করে নেব। সবগুলো আমি দেখুন আমি বটি দিয়ে পিস পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম চান সেরকম করে পিস করে নিতে পারেন। তো আমি আজকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। আর আমগুলো ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এগুলো আমি ফ্যানের নিচে রেখে দিব 1 ঘন্টা, তারপর আচার বানাবো। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে অল্প হলুদ আর 1 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, কারণ হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া যায়। তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটা ফ্যানের নিচে রেখে দিব এখন 1 ঘন্টা। আর বাকি যেগুলো আছে সেইগুলো অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, সেগুলো আমি হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমার প্রত্যেকটা আচারের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি এক এক রকম করে শেয়ার করতে। আর আশা করি আপনারা নিরাশ হবেন না। আপনারা একবার হলো এভাবে আমার আচারের রেসিপি তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখানে মশলা রেডি করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 1 চা চামচ পরিমাণ মৌরি, আর 1.5 চা চামচ পরিমাণের মতো পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আপনারা বুঝে নেবেন, আম যতটুকু নেবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। অল্প একটু নিয়ে নিয়েছি রাঁধুনি, অল্প একটু নিয়ে নিয়েছি কালো জিরা। তো 5-6টার মতো শুকনো মরিচ নিয়ে সরাসরি চুলাতে বসিয়ে দিয়েছি। অল্প আঁচে 3 থেকে 4 মিনিট এগুলো আমি ভেজে নেব। তো আমি যেহেতু 2 কেজি আম নিয়েছি সেই পরিমাণে মশলা নিয়ে নিয়েছি। আর যদি আপনারা আমের পরিমাণ কম নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কিন্তু কমিয়ে দিবেন। আর আমের পরিমাণটা বেশি নিলে সেক্ষেত্রে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এগুলো আমি ব্লেন্ডারে জারে মিহি করে গুঁড়া করে নেব আজকে আমি। আর এদিক দিয়ে এখন আচারটা রেডি করে নেব। তার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। আর আজকের আমের আচারটা আমি কম তেলেই করব, যেহেতু এগুলো নর্মাল ফ্রিজে রেখে সারা বছরই খাওয়া যাবে। সে ক্ষেত্রে কিন্তু তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই। কম তেল দিয়ে কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি বাহিরে রেখে আমের আচার খেতে চান,
ফ্রিজে না রেখে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেল বেশি দিয়ে আচার তৈরি করতে হবে, না হলে আচারে ফাঙ্গাস পড়ে যাবে। তো আমি তেলের সাথে 3 থেকে 4 মিনিট সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমগুলো। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এক্ষেত্রে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বুঝে দিবেন কি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো 2 কেজি আমের জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব, খুব বেশি মিষ্টিও না আবার খুব টকও না। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমের আচার বানানোর ক্ষেত্রে আমি সবসময় বলি, আচারটা যতক্ষণ বানাবেন ততক্ষণ একদম সাথে থেকেই নাড়াচাড়া বন্ধ না করে এই আচারটা রেডি করবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর আচার যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন চিনি থেকে কিন্তু শিরাটা বের হয়েছে। এটা শুকাতে শুকাতে দেখবেন আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আর এই আচারটা তৈরি করতে মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। অল্প সময়ে এই আচারটা রেডি হয়ে যাবে। তো আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু লবণটা আগে দিয়ে মাখিয়েছিলাম সেজন্য আর লবণ দিলাম না। বাকি মশলাটুকু আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ ভিনেগার। অবশ্যই কিন্তু সাদা সিরকাটা আপনারা দিতে চেষ্টা করবেন, না হলে কিন্তু আচারটা ভালো থাকবে না, ফাঙ্গাস পড়ে যাবে। এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার আচারটা। এক্ষেত্রে দেখুন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে আর 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে নেব। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আমার আচারটা আর জাল করার দরকার নেই। আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করব। তো আমি আমের আচারটা ঠান্ডা করে নিয়েছি আর এখন আপনাদের সাথে পরিবেশন করছি। আর আপনারা দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু একেবারে গলিয়ে ফেলিনি আমগুলো, এরকম আস্তে আস্তে রেখেছি, কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আর আমগুলো এরকম আস্তে আস্তে থাকলে আমার কাছে সেই আচারটা বেশি খেতে ভালো লাগে। তো আমের আচারের চাটনি বানানো সেক্ষেত্রে কিন্তু আলাদা কথা। চাটনি বানালে সেক্ষেত্রে কিন্তু আমগুলো একদম গলিয়ে বানাতে হয়। তো আমের আচারের চাটনির রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পরিবেশন করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ডাল ভাতের সাথে আর এমনিও খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খাবেন সেক্ষেত্রে কিন্তু কাচের বয়মে রাখার প্রয়োজন নেই। যে কোনো প্লাস্টিকের মানে বক্সে ভরেও আপনারা এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। তো আশা করি আমার আজকের এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমি সকল প্রকার টিপসও শেয়ার করব। আপনারা এই কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা এতটা মজার, ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই কাশ্মীরি আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজির থেকেও বেশি পরিমাণে হবে আম নিয়েছি, বেশ বড় বড় আম। আর আমি আমগুলো একদম ফ্রেশ আম নেওয়ার চেষ্টা করেছি, ভেতরে আটি আছে এরকম আম নিয়েছি। তো আটি ছাড়া আম দিয়েও কাশ্মীরি আচার হয়, তো আটি সহ আম দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমের খোসাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে কাশ্মীরি আচারের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা অন্যান্য আচারের রেসিপিও দেওয়া আছে, সেগুলোও দেখে আসতে পারেন। তো আমের খোসাগুলো প্রথমে সুন্দর করে এভাবে ছাড়িয়ে নেবেন। আর এই আচারটা কিন্তু অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানানো যায়, কোনো প্রকার মানে বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই মজাদার আচারটা তৈরি করে খেতে পারবেন। আর এই আচারকে আচারের রাজা বলা হয়, মানে কাঁচা আমের কাশ্মীরি আচারকে আচারের রাজা বলা হয়। আসলেই কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়, যে কেউ খেতে পছন্দ করবে, এতটা মজার হয়। তো আমার কিন্তু আমের খোসাগুলো দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি এখন কি করব, আমগুলো ধুয়ে নেব, তারপর পিস পিস করে নেব বটি দিয়ে। যেহেতু আটিগুলো শক্ত হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে আমগুলো একটু লাল লালও হয়ে গেছে। তো এরকম করে আমি কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার মোটাও না, এরকম করে কেটে নেবেন।
তো আমগুলো কেটে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। সময় যদি থাকে আপনাদের হাতে 3-4 ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন। তো আমার হাতে বেশি সময় ছিল না, তো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তার আগে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর আম একসাথে। এখন অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে এই আমগুলো আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা স্ট্রেনারে আমি এটা ঝরা দিয়ে রাখবো। আর অবশ্যই যদি সময় থাকে আপনাদের হাতে তাহলে একটু বেশি সময় রেখে দিবেন। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমের পানিগুলো কিন্তু ঘোলাটে হয়ে গেছে, আমের কষগুলো বের হয়ে এসেছে। তো এখন আমি পানিগুলো ঝরিয়ে নিব একটা স্ট্রেনারে। ঝরিয়ে নিয়ে তারপর আমগুলো অবশ্যই খুব সুন্দর করে কিচেন টাওয়াল দিয়ে মুছে নেবেন। তো আমি খুব সুন্দর করে আমের পানিগুলো মুছে নিব, যাতে আমে কোনো পানি না থাকে। খুব ভালোভাবে মুছে নিতে চেষ্টা করবেন। তো আমগুলো আমার দেখুন সুন্দর করে কিন্তু মুছে নেওয়া হয়ে গেছে সবগুলো। আমি খুব সুন্দর করে একদম পানি যা ছিল সব মুছে নিয়েছি। তো আমার মুছে নেওয়া হয়ে গেছে। আর আজকের আচার বানানোর জন্য মাত্র 2টা উপকরণ লাগবে। সেই 2টা উপকরণ হচ্ছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি আদা কিছুটা আদা এরকম স্লাইস মানে লম্বা লম্বা স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই কাশ্মীরি আচারে শুধুমাত্র আদা আর শুকনো মরিচের কুচি দিয়েই কিন্তু তৈরি করা হয়। তো এখানে আমি 7 থেকে 8টার মতো শুকনো মরিচ কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন শুকনো মরিচটা। আর ভেতরের বিচিগুলো অবশ্যই কিন্তু ফেলে দিবেন। তো এখন চলে যাই সরাসরি চুলাতে আচারটা তৈরি করতে। তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। আর এখন প্রথমেই কিন্তু আমি দিয়ে দিব চিনি। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, প্রথমে চিনি দিয়ে দিব। আর আপনাদের আম যদি টক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 1.5 কেজি পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর আমার আমগুলো কিন্তু খুব বেশি টক না, সেজন্য আমি 4 কাপ আর হাফ কাপ চিনি দিয়ে দিব। যদি মনে হয় যে মিষ্টি হয় নাই তাহলে আমি আরও হাফ কাপ চিনি তারপরে অ্যাড করব। তো আপনাদের আমগুলো টক থাকলে কিন্তু 1.5 কেজি অথবা 1.5 কেজি থেকে একটু বেশি চিনি অ্যাড করতে পারেন, কারণ কাশ্মীরি আচারটা কিন্তু মিষ্টি হয়, তেমন টক হয় না, হালকা টক থাকে, বেশিটাই মিষ্টি থাকে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। এর থেকে বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি এই পর্যায়ে। তো চিনিটা আমি একদম বলক উঠিয়ে নেব, নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। এই পর্যায়ে এখন আমি সেই যে আদাগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে, আদাগুলো দিয়ে দিব, যাতে সুন্দর করে শিরার সাথে জাল হতে হতে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় আদার। আর আদার যে সুন্দর ঘ্রাণ, সেইটার কারণে কিন্তু এই আচারটা আরও বেশি অনেক বেশি মজার হয়। তো আমার শিরাটা দেখুন বলক উঠে এসেছে, সুন্দরভাবে বলক উঠিয়ে নেবেন। বলক ওঠার পর আরও 3-4 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। তো 3-4 মিনিট জাল করে নেওয়ার পর আমি কিন্তু কেটে রাখা আমগুলো এখন অ্যাড করে দিব। করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা আমি জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো, এভাবে নেড়ে চেড়ে। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, আর আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। এই আচারের স্পেশালিটি হচ্ছে এই কাশ্মীরি আচারের আমগুলো একদম স্বচ্ছ থাকবে। এ পর্যায়ে আমি সেই যে শুকনো মরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আরও 7-8 মিনিট জাল করে নিব। আর চুলার জালটা কিন্তু আমি হাই হিটে রাখবো। হাই হিটে রেখে একদম 7-8 মিনিট আমি এটা জাল করে নিব। অবশ্যই কিন্তু এই আচারটা হাই হিটে পুরোটা সময় ধরে তৈরি করবেন, কারণ এই আচারটা কিন্তু এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় খুবই কম লাগে। আমার মাত্র 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আর আপনারা যদি চিনির শিরাটা আরও কমাতে চান সেক্ষেত্রে কমাতে পারেন, তবে আচারের আমের যে সুন্দর একটা কালার, স্বচ্ছ কালার, সে কালারটা কিন্তু থাকবে না। তো আমি একটু হালকা শিরা থাকতেই কিন্তু চুলাটা বন্ধ করে দেব, যাতে আমের সুন্দর স্বচ্ছ কালারটা ঠিক থাকে। আর বেশি যদি জাল করেন সেক্ষেত্রে শিরাটা ঘন হয়ে যাবে আর আমের কালারগুলো কিন্তু লাল হয়ে যাবে, তখন আর কাশ্মীরি আচারের যে সুন্দর
সুন্দর একটা কালার সেরকম থাকবে না, দেখতে ভালো লাগবে না। তো আমার আচারটা কিন্তু এই পর্যায়ে জাল করে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু শিরাটা এমনিতেই ঘন হয়ে যাবে। তারপর আপনাদের সাথে আমি এটা পরিবেশন করব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমগুলো কতটা স্বচ্ছ আছে, খুবই সুন্দর দেখা যায় কিন্তু এই আচারটা। আর দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক বেশি লোভনীয়। তাই আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর আপনারা দেখেই বুঝতে পারছেন শিরাটাও অনেকখানি ঘন হয়ে গেছে। এরকম ভেজা ভেজা যদি শিরাটা থাকে সেই আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো একদম শুকনো করে ফেললে কিন্তু কাশ্মীরি আচারটা ততটা বেশি ভালো লাগে না খেতে, শিরাটা একদম জমে যায়, আঠালো হয়ে যায়। এই কাশ্মীরি আচারটা আপনারা সারা বছর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করি আজকে সবগুলো আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। আমার আচারের রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।